সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আমি মানস স্যার, তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের শিক্ষক। আজকে আমরা নতুন একটা অংশ আলোচনা শুরু করবার আগে আমি তোমাদের থেকে একটু জেনে নেব যে তোমরা পূর্বের ক্লাসে আমি যে অংশ আলোচনা করেছিলাম পাঠ্যসূচি থেকে তোমরা কে কতটা সঠিকভাবে এবং ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছো। কি সবাই বাড়ি থেকে ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছে তো? আচ্ছা, যদি সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করি উত্তর দিতে পারবে? চেষ্টা করবে, খুব ভালো। চেষ্টা করাটাই মূল বিষয়। হয়তো ঠিক বা ভুল এদিকে হতে পারে, কিন্তু চেষ্টাটা করে যেতে হবে এবং চাইবো তোমরা সঠিক উত্তর দেবে। ঠিক আছে? পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই অধ্যায়েরই, আমরা যে দ্বিতীয় অধ্যায় পড়ছি সেই বায়ুমণ্ডলের বায়ুচাপ বলয়ের অংশ থেকে আমরা আলোচনা করেছিলাম, তাই তো? সেখান থেকে আমরা দেখো, এই যে শুরুতে প্রথম দিকে আমরা আলোচনা করেছি নিয়ত বায়ু সম্পর্কে এবং লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম সাময়িক বায়ু সম্পর্কে, তাই না? প্রথমে আমাকে একটু বলো, সাময়িক বায়ু কাকে বলে? এইটা কেউ আমাকে একটু বলো। হ্যাঁ, তাহলে দিন বা রাতের বিশেষ সময়ে কিংবা বছরের বিশেষ ঋতুতে বায়ুচাপের তারতম্যের জন্য যে বায়ু সাময়িকভাবে প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো? সাময়িক বায়ু। আচ্ছা, কয়েকটা সাময়িক বায়ুর নাম বলো তো, কটি আছে পাঠ্যপুস্তকে? কটি বলো? 5টি সাময়িক বায়ু আছে। ভেরি গুড। তো কি কি সাময়িক বায়ু আছে আমাকে একটু পর পর বলতে থাকো তো। একদম প্রথমে রয়েছে 1 নম্বর স্থলবায়ু। আচ্ছা, এই স্থলবায়ু কাকে বলছি আমরা এবং কখন এই বায়ু সর্বাধিক বেগে এবং সব থেকে বেশি প্রবাহিত হয় এটা বলো তো। স্থলবায়ু স্থলের দিক থেকে, তাই তো, জলভাগের দিকে প্রবাহিত হয় এবং ভোরবেলার দিকে সব থেকে দ্রুত বেগে বা এর প্রভাব সব থেকে বেশি হয়। আচ্ছা, আর কি কি রয়েছে? সমুদ্র বায়ু আর মৌসুমী বায়ু, পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু, তাই তো? আচ্ছা, এর মধ্যে কোন বায়ুকে স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর সংস্করণ বলা হয়? মৌসুমী বায়ুকে স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর সংস্করণ বলা হয়। খুব ভালো। এবং এর মধ্যে আমরা একটা পার্থক্যও পড়েছিলাম, স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর পার্থক্য, পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ুর পার্থক্য, তাই না? আচ্ছা, তো আমরা যে কটি প্রশ্ন জিজ্ঞাসা করলাম আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো আগে থেকেই তোমাদের পড়ানোর দিনে, আলোচনা করবার দিনে আমি দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম নির্দিষ্ট এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি হয়ে আসবে। আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করলাম, সেখান থেকে যা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করলাম বেশিরভাগ জনই খুব ভালোভাবে সঠিকভাবে উত্তর দিতে পেরেছো, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম দিন থেকে আলোচনা করছিলাম যে বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ। দেখো, সেই বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগের মধ্যে নিয়ত বায়ু রয়েছে, সাময়িক বায়ু রয়েছে। মোট 4 প্রকার বায়ু আমরা বলেছিলাম, উৎপত্তি, বৈশিষ্ট্য এবং গতি প্রকৃতি অনুসারে। তার থেকে প্রথম দুটি বায়ু আমরা আলোচনা ইতিমধ্যে করে ফেলেছি। আর রয়েছে আমাদের স্থানীয় বায়ু আর আকস্মিক বায়ু। আজকে আমরা স্থানীয় বায়ু সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করব এবং যদি আমরা সময় পাই তো আকস্মিক বায়ু সম্পর্কে আমরা আলোচনা করব। স্থানীয় বায়ু, শুরুতেই দেখো যে শব্দটা বলা হচ্ছে স্থানীয়, তার মানে লোকাল, তাই তো? তো তুমি ধরো তোমার যে অঞ্চলে তুমি বসবাস করছো সেখানে যদি তোমার কোনো কিছু তুমি দেখতে পাও, ধরো ট্রেন, আমরা বলি লোকাল ট্রেন, তার মানে কি স্থানীয় ট্রেন, মানে কাছাকাছি তুমি যে স্টেশনে থাকো তার কাছাকাছি 2-1টা স্টেশন থেকে
চলাফেরা করে, বা লোকাল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, যেগুলো তোমার মূলত খুব বেশি ডিস্টেন্স হয় না, কাছাকাছি ডিস্টেন্সে প্রবাহিত হতে মানে চলাচল করে। ঠিক আছে, তা সেই জন্য স্থানীয় বায়ু তাহলে কি বলছে, বছরের বিভিন্ন সময়ে, ঠিক আছে, পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলে স্থানীয় কারণে, তাহলে যে অঞ্চলটাতে কথা বলা হচ্ছে নির্দিষ্ট, সেই অঞ্চলেই কিন্তু ওই নির্দিষ্ট বায়ুটা প্রবাহিত হতে দেখা যায়। ঠিক আছে, স্বল্প পরিসর অঞ্চলে বৃহৎ জায়গা জুড়ে হলে তাহলে তখন আর স্থানীয় বায়ু হবে না, তখন তাহলে সেই স্থানীয় বায়ুটা ছেড়ে আরো তার ব্যাপ্তি বা প্রসারটা বেড়ে যাবে। সেই জন্য স্বল্প পরিসর অঞ্চলে এই কথাটা আমাদের উল্লেখ করতেই হবে। যেসব উষ্ণ বা শীতল বায়ু, তাহলে এই যে স্থানীয় বায়ু, এটা কোনো বায়ু উষ্ণ হতে পারে, আবার কোনো বায়ু শীতলও হতে পারে, তাই না? এদেরকে আমরা স্থানীয় বায়ু বলবো। তাহলে বোঝা গেল, বছরের নির্দিষ্ট ঋতুতে বা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে স্থানীয় কারণে স্বল্প পরিসর অঞ্চলে যেসব উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহিত হয় তাদেরকে আমরা স্থানীয় বায়ু বলবো। স্থানীয় বায়ুকে যদি আমরা শ্রেণীবিভাগ করি তাহলে কি কি শ্রেণীবিভাগ আমরা পাবো? ফন, চিনুক, সিরোক্ষ, লু। লু নামটার সাথে আশা করি তোমরা একটু পরিচিত আছো, মিস্ট্রাল, বোরা। তাহলে এই যে 6টি স্থানীয় বায়ু বললাম, এছাড়াও আরো অনেক প্রকার স্থানীয় বায়ু লক্ষ্য করা যায়, কিন্তু এই বায়ুগুলো প্রভাবে বা বায়ুগুলোর একটা নির্দিষ্ট পরিবেশে নির্দিষ্ট একটা প্রভাব লক্ষ্য করা যায়। এদের জন্য কোনো একটা অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়, ঠিক আছে, বিশেষ প্রভাব বিস্তার করে পরিবেশে। সেই জন্য পাঠ্যপুস্তকে এই 6টি স্থানীয় বায়ুকে আলোচনা করা হবে। চলো ধীরে ধীরে আমরা আলোচনা করি। তার আগে জাস্ট একটু তোমাদের আমি একটু দেখিয়ে দিই যে কোন অঞ্চলে কোন কোন বায়ু প্রবাহিত, এই স্থানীয় বায়ুগুলো প্রবাহিত হয় ওয়ার্ল্ড ম্যাপ অনুযায়ী। আমরা দেখে নিই এখানে ওয়ার্ল্ড ম্যাপ অনুযায়ী কোন জায়গায় কোন কোন বায়ুগুলো লক্ষ্য করা যায়। এবং ওয়ার্ল্ড ম্যাপটা তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে তোমাদেরও একটু মাথার মধ্যে বুঝতে একটু সুবিধা হবে যে আমাদের এই অঞ্চলে এই বায়ুগুলো নির্দিষ্টভাবে প্রবাহিত হতে দেখা যায়। ঠিক আছে, প্রথমে বলা হচ্ছে হারমাট্টান, গিনি উপকূল। দেখো এই হচ্ছে হারমাট্টান, তার মানে গিনি উপকূল এই জায়গাটার কথা বলা হচ্ছে, এখান থেকেই এই হারমাট্টান বায়ু প্রবাহিত হতে দেখা যায়। তাহলে আমরা হারমাট্টান বায়ুকে দেখলাম। এই হারমাট্টান বায়ুকে একটা নির্দিষ্ট নাম রয়েছে, ডক্টর বায়ু বলা হয়। তার মানে এই যে হারমাট্টান বায়ু প্রভাবে এই যে গিনি উপকূল সংলগ্ন যে অঞ্চল রয়েছে, এইখানে যখন উপকূল অঞ্চলে এই স্থানীয় বায়ুটা এসে প্রবেশ করে, এই জায়গার মনোরম পরিবেশ লক্ষ্য করা যায়। এবং মানুষের যে কিছুটা, যেটা বললো ঠান্ডা গরমের জন্য মানুষের কষ্ট হয় বা শরীর খারাপ হয়, অনেকাংশে ঠিক হয়ে যায় মনোরম পরিবেশে, মনোরম জলবায়ুর জন্য বা আবহাওয়ার জন্য। সেই জন্য একে ডক্টর বায়ু নামে পরিচিত দেওয়া হয়েছে। শিমুম, সাহারা, তাহলে এইখানটায় সাহারা মরুভূমি, এইখানটায় সাহারা খামসিন এই জায়গাটা দেখা যায়। সান্টা আনা ক্যালিফোর্নিয়াতে দেখা যায়। পম্পেরো, এই হচ্ছে পম্পেরো, নিচের দিক থেকে প্রবাহিত হয়, দেখো তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। টাকু আলাস্কাতে। বার্গ দক্ষিণ আফ্রিকায়, এটা হচ্ছে বার্গ। কারাবুরান, এই হচ্ছে কারাবুরান কাজাখস্তানে। ল্যাভেন্টার, এই হচ্ছে ল্যাভেন্ট স্পেন। পুগা হচ্ছে রাশিয়াতে দেখা যায়, আর ব্রিক ফিল্ডার হচ্ছে অস্ট্রেলিয়াতে দেখা যাচ্ছে ব্রিক ফিল্ডার। ঠিক আছে, তো এরকম ভাবে বিভিন্ন স্থানীয় অঞ্চলে স্থানীয় বায়ুগুলো লক্ষ্য করা যায়। আর আমরা যে নির্দিষ্ট কয়েকগুলো বায়ু আলোচনা করব, দেখো এখানে সেগুলো নাম রয়েছে। চিনুক বায়ু আমেরিকাতে দেখা যাচ্ছে, বোরা ইউরোপে, মিস্ট্রাল
ইউরোপে, ফন ইউরোপে, সিরোক্কো রাশিয়াতে, আর লু আছে। লু হচ্ছে তোমার ভারতবর্ষের এই উত্তর পূর্ব ভারত জুড়ে প্রবাহিত হয়। তাহলে এই হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ অনুযায়ী আমাদের সাময়িক বায়ুগুলো কোথায় কোন কোন অঞ্চলে, সাময়িক নয় স্থানীয় বায়ুগুলো কোথায় কোন কোন অঞ্চলে প্রবাহিত হয় সেটা আমরা দেখলাম। ঠিক আছে, প্রথম যে বায়ুটা সেটা হচ্ছে, এই বায়ুটার নাম কি? ফন। তো ফন বায়ু কিভাবে উৎপত্তি হয়? বলছে শীতকালে ইউরোপে দক্ষিণ দিক থেকে, ফন আমরা ম্যাপে দেখালাম, ইউরোপে দেখা যাচ্ছে, দক্ষিণ দিক থেকে প্রবাহিত বায়ু আল্পস পর্বত, এই যে আল্পস পর্বত অতিক্রম করে উত্তর দিকের অনুবাদ ঢালে, ঠিক আছে, নিচে নেমে আসে এবং উষ্ণ ও শুষ্ক হয়, একে ফন বলা হয়। তাহলে ইউরোপের দক্ষিণ দিক থেকে একটা প্রবাহিত বায়ু, যে বায়ু আল্পস পর্বত অতিক্রম করে উত্তর দিকের অনুবাদ ঢালে নিচে নেমে এসে উষ্ণ এবং শুষ্ক হয়, একে ফন বলা হয়। এর প্রভাবে রাইন উপত্যকা, অর্থাৎ জার্মানি রাইন, সেই রাইন উপত্যকায় আঙুর খুব দ্রুত পাকে ও পর্বতের উত্তর ঢালের বরফ গলে যায়। তার মানে যে উত্তর দিকে যে তোমার উষ্ণ হয়ে যাচ্ছে, তাহলে উষ্ণ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, সেই জায়গাটার আবহাওয়াটা উষ্ণ হয়ে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, কৃষিকাজের সুবিধা হয়। তাহলে বরফ গলে গেলে সেই জায়গাটার সেখানে বরফ গলা জল দ্বারা যেমন জলসেচ করা যেতে পারে, আবার যে কৃষি জমি বরফে সম্পূর্ণ আস্তরণে ঢাকা ছিল সেটাও হয়ে গেলে সেখানে চাষবাস করা যেতে পারে। আর কি বলছে, শীতকালের মনোরম আবহাওয়া সৃষ্টি হওয়ার সুইজারল্যান্ডকে জলবায়ুগত মরুদ্যান বলা হয়। আমরা টুকটাক কম বেশি বিভিন্ন হিন্দি সিনেমায় বা বিভিন্ন সিনেমাতে আমরা দেখেছি সুইজারল্যান্ডের কি অপরূপ সুন্দর দৃশ্য, তাই না? এবং অপরূপ সুন্দর দৃশ্য হওয়ার জন্য, বা তৃণভূমি বা ছোট ছোট গ্রাসল্যান্ড যাই বলি না কেন আমরা, হওয়ার জন্য কিন্তু এই ফন, এই স্থানীয় বায়ুটা অনেকাংশে তার প্রভাব বিস্তার করে। ঠিক আছে, তো যদি আমাকে এখান থেকে প্রশ্ন করা হয় ফন বায়ু কিভাবে পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, তখন কিন্তু তোমাকে এই কারণগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে, যে জার্মানি রাইন উপত্যকায় আঙুর পাকছে এবং সেই অঞ্চলের বরফ গলে যাচ্ছে, কৃষিকাজে সুবিধা হচ্ছে, সুইজারল্যান্ডের মনোরম পরিবেশ ব্যাপকভাবে সৃষ্টি হয়েছে, মনোরম পরিবেশ হওয়ার জন্য সেখানকার পর্যটন ব্যবস্থা ব্যাপকভাবে উন্নতি লাভ করতে পারছে। এইগুলো কিন্তু বলতে হবে সঠিকভাবে। ঠিক আছে, চিনুক বায়ু, দেখো ছবিতে চিনুক দেখতে পাচ্ছ তোমরা, চিনুক বায়ুটা, তাহলে ফন বায়ুটা তাহলে কি বায়ু দাঁড়ালো? ফন বায়ুটা হচ্ছে উষ্ণ এবং শুষ্ক বায়ু, কারণ সেইখানকার বরফ গলিয়ে দিচ্ছে। আর চিনুক বায়ুটা কি বায়ু দেখি, বলছে প্রধানত শীত ও বসন্তের প্রথম দিকে পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। যুক্তরাষ্ট্রের রকি পর্বত, দেখো এই যে রকি পর্বত আমি এখানে ছবিতে দেখিয়েছি, রকি পর্বত অতিক্রম করে পূর্ব দিকের অনুবাদ ঢাল বেয়ে নিচে নেমে আসে, উষ্ণ এবং শুষ্ক হচ্ছে, একে চিনুক বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো ফন আসছে তোমার ইউরোপে আল্পস পর্বত অতিক্রম করে, তোমাকে প্রশ্ন দিতে পারে ফন কোন পর্বত অতিক্রম করে, আল্পস পর্বত, চিনুক কোন পর্বত অতিক্রম করে, রকি পর্বত, সেটা কিন্তু আমাদের নির্দিষ্টভাবে আলোচনা বলতে হবে যদি প্রশ্ন আসে। এরপরে রয়েছে এই যে যখন রকি পর্বত থেকে অতিক্রম করে বায়ু যখন উষ্ণ শুষ্ক হচ্ছে, তখন কি হচ্ছে, এই অঞ্চলের উষ্ণতা 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়। বৃদ্ধি পেয়ে কি হয়, বরফের যে স্তর ছিল, বরফের স্তর সম্পূর্ণ গলে যায়। গলে যাওয়ার জন্য এই অঞ্চলের নির্দিষ্ট অধিবাসীরা একে তুষার ভক্ষক বা স্নো ইটার নামে চিহ্নিত করে। স্নো ইটার যদি বলা হয় কোন বায়ুকে বলা হয়, তাহলে আমরা বলবো চিনুক বায়ুকে তুষার ভক্ষক বা স্নো ইটার। ঠিক আছে,
আচ্ছা, কি সুবিধা হয়? তৃণভূমিতে পশুপালন ও কৃষিকাজ সম্ভব হয়। তাহলে বরফ যখন গলে যাচ্ছে তার নির্দিষ্ট অঞ্চলে, সেইটা ব্যাপক যে জমিটা রয়েছে, জমিটাকে কাজে লাগিয়ে তৃণভূমিতে পশুপালন ও কৃষিকাজ সম্ভব করা হয়। এই বায়ু দ্বারা জমির আর্দ্রতা নষ্ট হয়, ঠিক আছে? জমির যে আর্দ্রতা সব নষ্ট হয়ে যায়, উষ্ণ শুষ্ক হয়, এবং গাছে অসময়ে ফুল ফোটে, কিন্তু জীবজন্তুদের আবার কিছু ক্ষতির সম্মুখীন হতে হয়। কারণ আর্দ্রতা নষ্ট হয়ে গিয়ে অতিরিক্ত যখন শুষ্কতা বেড়ে যায়, উষ্ণ এবং শুষ্ক দুটোই যখন হয়, তখন জীবজন্তুদের বেঁচে থাকার পক্ষে একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় এই চিনুক নামক স্থানীয় বায়ু, যার আরও একটা নাম হচ্ছে স্নো ইটার বা তুষার ভক্ষক। ঠিক আছে, তাহলে বোঝা গেল ফন আর চিনুক সম্পর্কে। দেখো, দুটো বায়ুর বৈশিষ্ট্য বলতে গেলে কিন্তু অনেকটাই একই, কিন্তু যেহেতু দুটো বায়ু দুটো ডিফারেন্স অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে, তাই জন্য সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এরপরে হয়েছে সিরোক্ষ। দেখো সিরোক্ষ উইন্ডস, ছবিটা দেখো, সিরোক্ষ উইন্ডস কোথায় কোথায় লক্ষ্য করা যাচ্ছে? সিরোক্ষ উইন্ডস এটা কি? আফ্রিকার লিবিয়া মরুভূমি থেকে উৎপন্ন। তাহলে কোত্থেকে হয়? লিবিয়া মরুভূমি। দেখো লিবিয়া নামটা দেখতে পাচ্ছ, এই লিবিয়া মরুভূমি থেকেই কিন্তু এটা উৎপন্ন হয়। উষ্ণ শুষ্ক এবং ধূলিপূর্ণ বায়ু হলো সিরোক্ষ। তাহলে কি কেমন হলো? উষ্ণ হবে, শুষ্ক হবে এবং ধূলিপূর্ণ হবে, এই বায়ু হলো সিরোক্ষ বায়ু। এই বায়ু মিশরে খামসিন নামে পরিচিত, মিশর এই অঞ্চল খামসিন নামে পরিচিত হচ্ছে। লিবিয়ায় গিবলি, এই যে গিবলি নাম দেওয়া হয়েছে লিবিয়াতে, আর স্পেনে লেভেজ নামকরণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে কোন মরুভূমি থেকে উৎপন্ন হয় সিরোক্ষ? লিবিয়া মরুভূমি থেকে। কেমন ধরনের বায়ু? উষ্ণ শুষ্ক এবং ধূলিপূর্ণ, মানে ধুলোয় পূর্ণ। তাহলে মরুভূমি থেকে যেহেতু উৎপন্ন হয়, স্বাভাবিকভাবে ধুলোর পরিমাণ তো বেশি থাকবেই। ভূমধ্যসাগর অতিক্রম করার সময় কি হচ্ছে? জলীয় বাষ্প গ্রহণ করছে। তাহলে এই যে মেডিটেরিয়ান সি, এর যখন অতিক্রম করছে, তখন জলীয় বাষ্প গ্রহণ করছে, গ্রহণ করে উষ্ণ ও আর্দ্র হয়ে ইউরোপের ইতালি, সিসিলি, মাল্টাতে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হয়ে পীড়াদায়ক অবস্থা সৃষ্টি হয় এবং ধুলোর জন্য বায়ু সম্পূর্ণ ঘোলাটে হয় এবং সূর্য পর্যন্ত দেখা যায় না। কারণ ঘোলাটের পরিমাণটা এতটাই বেড়ে যায়, সূর্য অবধি দেখা যায় না। তাহলে বোঝা গেল সিরোক্ষ নামক যে স্থানীয় বায়ু, সেই সিরোক্ষ স্থানীয় বায়ুর বৈশিষ্ট্য যদি তোমাদের আলোচনা করতে বলা হয়, তাহলে এরকম ভাবে তোমাদেরকে আলোচনা করতে হবে। কারণ এই যে লিবিয়া থেকে ব্যাপক পরিমাণ এবং এর কাছাকাছি অঞ্চল যে ভূমধ্যসাগর অঞ্চল রয়েছে, তাহলে এখান দিয়ে যাওয়ার সময় কি হচ্ছে? প্রচুর পরিমাণে ধুলো তো থাকছেই, তার সঙ্গে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সংগ্রহ করছে, এবং এটা যেই ইউরোপে প্রবেশ করছে, প্রবেশ করে সেটা পীড়াদায়ক অবস্থা, প্রচণ্ড ধুলো ঝড়ের সৃষ্টি করে। এরপর হচ্ছে 4 নম্বর যে স্থানীয় বায়ু, সেটা হচ্ছে লু। আমরা দেখবে এই যে গ্রীষ্মকাল চলে গেল আমাদের, বিশেষ করে মে জুন মাসে দুপুরের দিকটাতে ব্যাপক হারে গরম একটা বাতাস প্রবাহিত হতে দেখা যায়, এবং আবহাওয়া দপ্তর থেকে সতর্ক করে বলা হয় যে দুপুরের দিকে তীব্র তাপপ্রবাহ হবে, লু অবস্থা বিরাজ করবে। যতটা পারবেন আপনারা যে বাড়ির বাইরে বেরোবেন না অতিরিক্ত প্রয়োজন ছাড়া। তো দেখো লু কোন কোন অঞ্চলে প্রবাহিত হতে দেখা যাচ্ছে? আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিম থেকে, অর্থাৎ উত্তর পশ্চিম রাজস্থানীয় অঞ্চল থেকে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, এছাড়াও পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল, এই যে সম্পূর্ণ গাঙ্গেয় সমভূমির যে অঞ্চলটা, এই অঞ্চলে কি হয়? গরমে উষ্ণ এবং প্রচণ্ড শুষ্ক বায়ু পশ্চিম দিক থেকে, তাহলে এটা হচ্ছে পশ্চিম দিক, এই দিকটা,
শোঁ বেগে শব্দ করে প্রচণ্ড বেগে প্রবাহিত হয় এবং একে লু বলা হয়। কারণ যখন আমাদের শরীরে অনুভূত হয় তখনই আমরা বুঝতে পারি যে একটা প্রচণ্ড গরম বাতাস আমাদের গায়ের ওপর দিয়ে যাচ্ছে। সাধারণত বাতাস আমাদের গায়ে লাগলে ঠান্ডা অনুভূত হয় বা ঠান্ডা বাতাস আমরা অনুভূত হয়ে বেশি অভ্যস্ত, তাই না? এটি এক প্রকার তাপপ্রবাহ, যেটা আমি তোমাদের বলছিলাম, এবং কোনো অঞ্চলের উষ্ণতা প্রায় 45 থেকে 50 ডিগ্রি পর্যন্ত দেখা যায়। ঠিক আছে, কারণ এতটাই বেশি এর উষ্ণতার পরিমাণ। শরীরে তাপ অত্যন্ত বেড়ে যায়, একে লু লাগা বলা হয়। অর্থাৎ শরীরে যেহেতু এই গরম তাপপ্রবাহ গরম বাতাসটা লাগছে, লু লাগা বলা হয়। প্রতি বছর বহু মানুষ ও গবাদি পশু মারা যায় এই গরমের জন্য। অনেক সময় গরম সহ্য করতে না পেরে শোনা যায় যে বিভিন্ন জায়গায় অনেক সময় বিভিন্ন মানুষ বা গবাদি পশু তাদের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। তাহলে বোঝা গেল 3 নম্বরে শিরোক্ষ নামক স্থানীয় বায়ু এবং 4 নম্বরে লু নামক স্থানীয় বায়ু। দেখো যে কটি বায়ু আমরা এখানে, আবার দেখো শিরোক্ষ লু, এটাও বৈশিষ্ট্য কিন্তু অনেকটা একই, উষ্ণ শুষ্ক। লুও উষ্ণ শুষ্ক। যেখানটায় যাচ্ছে সেই অঞ্চলে প্রচণ্ড পীড়াদায়ক অবস্থা সৃষ্টি করছে, মানুষের ক্ষতি হচ্ছে বা যে সমগ্র পরিবেশের একটা ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে। লুও কিন্তু একই রকম ভাবে প্রচণ্ড গরম হওয়ার জন্য একটা গরম পরিবেশ সৃষ্টি করছে। ঠিক আছে, এরপরে রয়েছে মিস্ট্রাল আর বোরা। ছবি তুলে দেখো, মিস্ট্রাল উইন্ডস আর বোরা উইন্ডস। শীতকালে উত্তরের বরফাবৃত আল্পস পর্বত থেকে, উপর দিক থেকে আল্পস পর্বত আছে, আল্পস পর্বত থেকে দক্ষিণে ফ্রান্সে ভূমধ্যসাগরের দিকে, এই যে ভূমধ্যসাগরীয় অঞ্চল, ভূমধ্যসাগরের দিকে উপকূলে মূলত রোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত শীতল শুষ্ক এবং তীব্র গতিসম্পন্ন যে বায়ু লক্ষ্য করা যায় তাকে মিস্ট্রাল বলা হয়। তাহলে এতক্ষণ আমরা যে কটি বায়ু আলোচনা করেছিলাম, ফন সেটা পর্বতে এসে উষ্ণ শুষ্ক হচ্ছে, চিনুক সেটা তুষারভক্ষ, কারণ সে উষ্ণ বায়ু বলে বরফ গলি দিচ্ছে পর্বতের নিম্ন অংশে। শিরোক্ষ সেটাও দেখলাম উষ্ণ বায়ুর প্রভাব বেশি। লু সেটাও উষ্ণ বায়ু। এবার মিস্ট্রাল যে বায়ুটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে শীতল এবং শুষ্ক বায়ু এবং তীব্র গতিসম্পন্ন ইউরোপের একটা বায়ু, যে বায়ুটা ভূমধ্যসাগরের দিকে প্রবাহিত হচ্ছে এবং এর ফলে কোনো একটা অঞ্চলের উষ্ণতা দারুণভাবে হ্রাস পেতে থাকে। একে মিস্ট্রাল বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এর প্রভাবে উপত্যকায় উষ্ণতা ব্যাপকভাবে হ্রাস পায়। এটা এই হলো আমাদের মিস্ট্রাল সম্পর্কে আলোচনা। বোরা, বোরা হচ্ছে আল্পস পর্বত থেকে আসে ইতালির দিকে। ঠিক আছে, আল্পস পর্বত থেকে দক্ষিণ ইতালির আড্রিয়াটিক সাগর রয়েছে, সেই আড্রিয়াটিক সাগরের দিকে এই অঞ্চল জুড়ে এটা প্রবাহিত হতে দেখা যায়। অত্যন্ত শীতল শুষ্ক এবং তীব্র গতিসম্পন্ন বায়ুপ্রবাহকে বোরা বলা হচ্ছে। ঠিক আছে, এর প্রভাবে ইতালিতে ব্যাপক শৈত্যপ্রবাহ সৃষ্টি হয় এবং জনজীবন বিপর্যস্ত হয়। তাহলে যেহেতু অত্যন্ত শীতল এবং শীতল শুষ্ক বায়ু, তো কি হয়, এর জন্য যে অঞ্চলে ঠান্ডা হয়তো থাকার কথা ছিল না, তো অতিরিক্ত পরিমাণে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার জন্য সেখানে অঞ্চল সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে, এমনকি তুষারপাতও হতে দেখা যেতে পারে ঠান্ডা হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে স্থানীয় বায়ু সম্পর্কে কারোর কোনো জিজ্ঞাসা আছে? নেই। আচ্ছা, আমাকে কটা আমরা স্থানীয় বায়ু সম্পর্কে আলোচনা করেছি বলো? 6টি। কি কি আমাকে একটু নামগুলো বলো তো? ফন, আচ্ছা বলো তো ফন কোন পর্বতে অতিক্রম করে? আল্পস পর্বত অতিক্রম করে। চিনুক 2 নম্বর বললে, আচ্ছা চিনুক, চিনুক কোন পর্বত অতিক্রম করে উষ্ণ এবং শুষ্ক হচ্ছে? রকি পর্বত।
এর আরেকটি নাম আছে, কি নাম? তুষার ভক্ষ। ভেরি গুড। 3 নম্বর সিরোক্কো, এটা কোন মরুভূমি থেকে সৃষ্টি হয়? লিবিয়া। লু কোন অঞ্চলে দেখা যায়? ভারতের উত্তর পশ্চিম অংশ থেকে উত্তর পূর্ব অংশ পর্যন্ত, তাই তো? আচ্ছা, তারপরে মিস্ট্রাল আর বোরা। আচ্ছা, এর মধ্যে কোন কোন বায়ুগুলো উষ্ণ আর কোন কোন বায়ুগুলো শীতল? মিস্ট্রাল আর বোরা হচ্ছে শীতল বায়ু, তাই না? আর বাদ বাকি চারটে নাম আছে? ফন, চিনুক, সিরোক্কো আর লু। এই চারটি উষ্ণ বায়ু। তো মনে থাকবে তোমাদের সবার? ভেরি গুড। তাহলে দেখো, আমরা যে বায়ু প্রবাহ সম্পর্কিত আলোচনা, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, তিনটি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আকস্মিক বায়ু সম্পর্কে এবার আমরা আলোচনা করব। তো এই আকস্মিক বায়ু কোথায় কেমন দেখা যায় দেখি। হঠাৎ করে, আকস্মিক মানে হঠাৎ। ধরো তুমি দাঁড়িয়ে আছো, পেছন থেকে তোমাকে কেউ ধাক্কা দিল, তাহলে আকস্মিক। অনেক সময় আমরা ভয় পেয়ে যাই, হঠাৎ করে কেউ ধাক্কা দিল, হঠাৎ করে কেউ ডাকলে, হঠাৎ করে কেউ চিৎকার চেঁচামেচি করে উঠলে। আকস্মিক কথার অর্থ এটাই। তাহলে অল্প পরিসর এলাকায় চাপের তারতম্যের জন্য অনিয়মিতভাবে, এবং এর কোনো নিয়ম নীতি নেই, ঠিক আছে, এই বায়ুটা এই সময় এখানে তৈরি হবে, এরকম কোনো ব্যাপার নেই। সূর্যরশ্মির তাপের জন্যই, মানে প্রত্যেক দিনের যে আবহাওয়া যেমন থাকবে, সেই আবহাওয়ার উপরে নির্ভর করেই কিন্তু এই আকস্মিক বায়ু তৈরি হয়। হঠাৎ যেসব বায়ু প্রবাহিত হয় এদেরকে আকস্মিক বায়ু বলা হয়, সাডেন উইন্ড। ঠিক আছে? এই আকস্মিক বায়ুকে নির্দিষ্ট দুটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে ঘূর্ণবাত, আর একটা হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত। ঠিক আছে? তো ঘূর্ণবাত সম্পর্কে তোমরা কম বেশি অনেকেই এর নাম শুনেছ। ঠিক আছে? তো ঘূর্ণবাত কোথায় কিভাবে উৎপত্তি হয় দেখি। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলে। তাহলে আমরা কোন কোন অঞ্চলে ঘূর্ণবাত সৃষ্টি হয়? ক্রান্তীয় অঞ্চলেও সৃষ্টি হয়। ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণবাত সৃষ্টি হয় তাকে ক্রান্তীয় ঘূর্ণবাত বলবো। নাতিশীতোষ্ণ অঞ্চলে যে ঘূর্ণবাত সৃষ্টি হয় তাকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বলবো। তাহলে এই যে দুটি অঞ্চলে নিম্নচাপ কক্ষকে বেষ্টন করে, নিম্নচাপ কক্ষ কিভাবে হচ্ছে নিম্নচাপ কক্ষ? তাহলে কোনো জায়গায় তাপ অতিরিক্ত বেশি পরিমাণে লম্বভাবে পড়ার জন্য সেই জায়গার বায়ু কি হচ্ছে? উষ্ণ হয়ে যাচ্ছে। তাহলে উষ্ণ হয়ে যখন ওপরের দিকে উঠে যাচ্ছে, তাহলে ঊর্ধ্বগামী হচ্ছে, সেই বায়ু প্রবাহকেই বলা হচ্ছে ঘূর্ণবাত। দেখো, তো নিম্নচাপ কক্ষ বেষ্টন করে কুণ্ডলীর মতো, ছবিটা দিকে দেখো, চারিদিকে ঘুরে 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 কুণ্ডলীর মতো পাক্ষে কেন্দ্রমুখী, অর্থাৎ এরকম ভাবে পাক খাচ্ছে। কেন্দ্র যদি এটা হয় কেন্দ্রমুখী, আর যদি বাইরের দিকে প্রবাহিত হয় তাহলে বাইরের দিকে চলে যায়, কেন্দ্রমুখী। ঠিক আছে? যে ঘূর্ণি বায়ু প্রবাহিত হয় তাকে ঘূর্ণবাত বলা হয়। ঘূর্ণবাত তার মানে ঘূর্ণি, ঘুরে ঘুরে যে বায়ু প্রবাহিত হয় সেটাই হচ্ছে ঘূর্ণবাত। বোঝা গেল কেন ঘূর্ণবাত বলা হচ্ছে? ঘুরে ঘুরে বা ঘূর্ণি হয় সেই জন্য। হেনরি পিডিংটন সর্বপ্রথম এই ঘূর্ণবাত কথাটি প্রচলন করেছে। ঠিক আছে? কিভাবে উৎপত্তি হয়? ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলে। আমি প্রথমেই তোমাকে বললাম ক্রান্তীয় মণ্ডল এবং নাতিশীতোষ্ণ মণ্ডল। স্থলভাগ এবং জলভাগের কোনো স্বল্প পরিসর যে স্থান রয়েছে, হঠাৎ করে যদি উত্তপ্ত হয়ে যায়, ঠিক আছে, হঠাৎ করে উত্তপ্ত হলে সেই উত্তপ্ত বায়ু হালকা হয়ে যায়। তাহলে হালকা হয়ে বায়ু কোথায় যায়? উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে শক্তিশালী একটি নিম্নচাপ কেন্দ্র গড়ে ওঠে।
তাহলে দেখো এই যে ঘূর্ণবাতটা তোমরা দেখছো, এই ঘূর্ণবাতটা কি হচ্ছে, ওপরের দিকে কিন্তু উঠছে, ঠিক আছে, কিন্তু ঘূর্ণ হচ্ছে, ঠিক আছে, ঘূর্ণায়কার আকারে এটা চলে যাচ্ছে, আবার যখন ওপরের দিকে চলে যায় তখন আউটফ্লো বাইরের দিকে প্রবাহিত হয়ে যায়, তখন একটা ব্যাপক বড় আকার ধারণ করে। তো কোনো একটা জায়গায় কি হলো, উত্তপ্ত হয়ে হালকা হয়ে গেল, হালকা হয়ে ওপরে উঠে গেল, ঠিক আছে, ওপরে উঠে যাওয়ার জন্য শক্তিশালী নিম্নচাপ কেন্দ্র গড়ে উঠছে। বায়ুচাপের সমতা রক্ষা করার জন্য, তাহলে আমরা প্রথম দিন থেকে আলোচনা করছি, কোনো একটা জায়গার যদি বায়ু নিম্নচাপ হয়ে উপরের দিকে উঠে যায়, চাপের সমতা রক্ষা করতে হবে আমাকে। তাহলে পার্শ্ববর্তী অঞ্চলের যে বায়ু, তারা কি করে, ওই শূন্যস্থান পূরণের জন্য সে শীতল বায়ু রয়েছে কোরিওলিস বলের জন্য উত্তর গোলার্ধে বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধের ডান দিকে কুণ্ডলীর মতো পাক খেতে খেতে নিম্নচাপ কেন্দ্রের দিকে চলে আসে। তাহলে দেখো একটা উষ্ণ বায়ু উপরে উঠে গেল, আবার শীতল একটা বায়ু ঘূর্ণবাতের আকারে ঘূর্ণি খেয়ে খেয়ে কুণ্ডলীর আকারে পাক খেতে খেতে এই নিম্নচাপ কেন্দ্রের দিকে চলে আসে এবং পর্যায়ক্রমে উষ্ণ ও ঊর্ধ্বগামী হয়। তাহলে যখনই সেটা আসছে, তাহলে সেটাও কিন্তু উষ্ণ বায়ুর সংস্পর্শে এসে, কারণ যেহেতু সেই জায়গার উষ্ণতা এবং সেই বায়ুর পরিমাণটা বেশি, এবং যখন পার্শ্ববর্তী অঞ্চল থেকে অল্প অল্প বায়ু আসছে, তাহলে সেগুলো এই উষ্ণ বায়ুর সংস্পর্শে এসে কিন্তু সেগুলো উষ্ণ হয়ে যাচ্ছে এবং ঊর্ধ্বগামী হয়ে ঘূর্ণবাতের উৎপত্তি হচ্ছে। তাহলে কোনো একটা জায়গায় সৃষ্টি হলো নিম্নচাপ, উপরে উঠে গেল, এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে যে বায়ুটা আসলো সেটাও আরো উষ্ণ হয়ে গেল এবং তার ধীরে ধীরে আকার এবং পরিমাণ কিন্তু বাড়তে থাকছে। এটা হলো ঘূর্ণবাত এবং ঘূর্ণবাতের উৎপত্তি সম্পর্কিত আলোচনা। তা কিভাবে, যদি তোমাকে বলা হয় ঘূর্ণবাতের উৎপত্তি কিভাবে হয়, তাহলে এইটা কিন্তু তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে ঘূর্ণবাত বললাম, এবং প্রত্যেকটা জায়গায় দেখো আগেরবার বলা হয়েছে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ মণ্ডলে। তাহলে আমি প্রথমে বললাম দুই প্রকার, ক্রান্তীয় ঘূর্ণবাত ক্রান্তীয় অঞ্চলে, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত নাতিশীতোষ্ণ অঞ্চলে, ঠিক আছে। দেখো ক্রান্তীয় ঘূর্ণবাত 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশ, অর্থাৎ এই যে 23.5 ডিগ্রি কর্কটীয় মকরীয় অঞ্চলকে ক্রান্তীয় রেখা বা ক্রান্তীয় অঞ্চল বলা হয়। তাহলে নিরক্ষরেখা থেকে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী যে অঞ্চল এবং সেই যে সমুদ্র থেকে সৃষ্ট গভীর নিম্নচাপ বিশিষ্ট প্রবল বিধ্বংসী ঘূর্ণবাতকে ক্রান্তীয় ঘূর্ণবাত বলা হয়, ঠিক আছে। এবং তীব্রতার ভিত্তিতে এগুলি দুই প্রকার হয়, ঠিক আছে। আচ্ছা, এই ক্রান্তীয় ঘূর্ণবাতকে তীব্রতার ভিত্তিতে দু প্রকার বলা হচ্ছে, কারণ এটা হচ্ছে প্রবল বিধ্বংসী একটা ঘূর্ণবাত। তো একটা হচ্ছে ডিপ্রেশন, দেখো ডিপ্রেশন যেটা বলা হচ্ছে, একটা ডিপ্রেশন, এটা সেই অর্থে বিরাট পরিমাণে হয় না, কারণ 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশে স্বল্প ইনসোলেশন যুক্ত কিছু স্থানে মৃদু নিম্নচাপ অর্থাৎ অল্প নিম্নচাপ, ঠিক আছে, স্বল্প গতির, তাহলে ব্যাপক পরিমাণে না, স্বল্প গতির যে বায়ু প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে একটানা কয়েকদিন স্থায়ী হয়ে বৃষ্টিপাত ঘটায়, এটাকে ডিপ্রেশন বলা হচ্ছে। কারণ এর দ্বারাই কিন্তু বায়ুর গতিবেগ ব্যাপক পরিমাণে হবে না, কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টিপাতটা হবে। কারণ যে পরিমাণ বায়ু, উষ্ণ বায়ু উপরের দিকে ঊর্ধ্বগামী হয়েছিল, উপরের দিকে ঊর্ধ্বগামী হলে কি হয়, ব্যাপক পরিমাণ বায়ু একসঙ্গে ঊর্ধ্বগামী হলে সেখানটাতে প্রচুর পরিমাণে অধঃক্ষেপণের সৃষ্টি হবে, কারণ সেই বায়ু ধীরে ধীরে উপরে বায়ুর সংস্পর্শে ঠান্ডা হয়ে যায়, ঘনীভূত হয়ে যায়, এবং যখন অতিরিক্ত ভারী হয়ে যায় তখন সেগুলো অধঃক্ষেপণ রূপে আমাদের পৃথিবীতে ফিরে আসে। তাহলে দীর্ঘদিন ধরে বৃষ্টি, মানে দীর্ঘদিন মানে একটা না, হয়তো 5 দিন 6 দিন 7 দিন, দেখবে এই বর্ষাকালে আমরা কয়েকদিন আগেই দেখলাম নিম্নচাপ একটানা 5 দিন থেকে 6 দিন ব্যাপক পরিমাণ বৃষ্টি হয়েছে।
আবার আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে পুজোতেও হয়তো পুজোর আনন্দ ঠায় অনেকাংশে কমিয়ে দেবে এই নিম্নচাপ আবার নতুন করে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে ডিপ্রেশন। কি উদাহরণ আছে? পূবালী তরঙ্গ, ক্রান্তীয় লঘুচাপ এবং ক্রান্তীয় নিম্নচাপ এবং ক্রান্তীয় ঝড়, এগুলো হচ্ছে ডিপ্রেশনের অন্তর্গত। এগুলো বৃষ্টি হবে, কিন্তু সেই অর্থে ব্যাপক পরিমাণ ঝড় যেটা আমরা বলি সেটা হবে না। কোনটাতে হবে? ক্রান্তীয় ঘূর্ণবাতের আরো একটা যে প্রকারভেদ রয়েছে তার নাম দেখো প্রবল শক্তিশালী ঘূর্ণবাত। তাই প্রবল শক্তিশালী ঘূর্ণবাত নামটা থেকেই আমরা বুঝতে পারছি এর শক্তি কতখানি এবং কতটা ক্ষতি সাধন করতে পারে। নিরক্ষরেখার দুপাশে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে কেবল উষ্ণ সমুদ্রে এই প্রবল শক্তিশালী ঘূর্ণবাত জন্মলাভ করে, মানে সৃষ্টি হয়, এবং সংলগ্ন দ্বীপপুঞ্জ উপকূল অঞ্চলে এটি আছড়ে পড়ে। দেখো এইটা যেমন প্রবাহিত হচ্ছিল বায়ুগুলো, সেই অর্থে ঘূর্ণয় হচ্ছে না। ডিপ ডিপ্রেশনে দেখো ব্যাপক পরিমাণ কিন্তু বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুর যে এটা সেটা দেখতে পাচ্ছি আমরা। এবং লাস্ট এইটা ডিপ ডিপ্রেশন থেকে কিন্তু সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হয়। ঠিক আছে, তার হিসাবে টর্নেডো ব্যাপক বিধ্বংসী একটা ঘূর্ণিঝড়, হ্যারিকেন, টাইফুন, সাইক্লোন, এগুলো ব্যাপক বিধ্বংসী সব ঘূর্ণিঝড়। ঠিক আছে, তাহলে প্রবল শক্তিশালী ঘূর্ণবাত কোন কোন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি? নিরক্ষরেখার দুপাশে 50 ডিগ্রি অক্ষরেখার মধ্যে দেখা এদেরকে যায়। ঠিক আছে, 5 ডিগ্রি যে অক্ষরেখার রয়েছে এবং সেখানে যে সূর্যরশ্মি লম্বভাবে ব্যাপকভাবে কিরণ দিচ্ছে, দেওয়ার জন্য সেই অংশে সমুদ্রে ব্যাপক পরিমাণ জল উষ্ণ হয়ে যায় এবং একটা গভীর নিম্নচাপ সৃষ্টি করে। ঠিক আছে, আচ্ছা, আমরা ক্রান্তীয় ঘূর্ণবাত সম্পর্কে তাহলে জানলাম যে ক্রান্তীয় ঘূর্ণবাত দুটো প্রকার ছিল ঘূর্ণবাতের, ক্রান্তীয় আর নাতিশীতোষ্ণ। তাহলে ক্রান্তীয় ঘূর্ণবাতের আবার দুটি ভাগ ছিল, একটা ডিপ্রেশন আর একটা হচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণবাত। এই প্রবল শক্তিশালী ঘূর্ণবাতগুলোই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। ঠিক আছে, তো কোথায় কি নামে পরিচিত সেইটা আমি আগে একটু তোমাদেরকে বলে দেব। টর্নেডো কোথায় হয়? যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রে লক্ষ্য করা যায়, মেক্সিকো উপসাগরে এর উৎপত্তি স্থল। তাহলে এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসে, টর্নেডো যে ঘূর্ণিঝড় কোন অঞ্চলে লক্ষ্য করা যায়, এভাবে কিন্তু বলতে হবে। টাইফুন চীন আর জাপান, টাইফুন যদি যে ঘূর্ণিঝড় যদি চীন জাপানে হয় তাকে আমরা বলবো টাইফুন। হ্যারিকেন হয় ওয়েস্ট ইন্ডিজ অর্থাৎ ক্যারিবিয়ান সাগরের উৎপত্তি এবং ওয়েস্ট ইন্ডিজ সংলগ্ন যে দ্বীপপুঞ্জ রয়েছে সেখানেই এটা প্রবাহিত হয় বা আছড়ে পড়ে। তাইফু জাপান, তাইওয়ান, জাপান সাগরে লক্ষ্য করা যায়। ব্যাগুই ফিলিপাইন্সে, উত্তর ভারত মহাসাগরে। উইলি এটা অস্ট্রেলিয়াতে হয়, অস্ট্রেলিয়াতে যে ঘূর্ণিঝড় নামকরণ সেটা হচ্ছে উইলি নামে পরিচিত, অস্ট্রেলিয়াতেই হয়, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উৎপত্তি স্থল। আর সাইক্লোন অর্থাৎ আমাদের এখানে যে ঘূর্ণিঝড় নিম্নচাপ বলা হয়, যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেটাকে বলা হয় সাইক্লোন। ভারত বাংলাদেশে লক্ষ্য করা যায় এবং এটা বঙ্গোপসাগর, আরব সাগরে এই অঞ্চলে এগুলো উৎপত্তি স্থল। ঠিক আছে, এই হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার নাম উল্লেখযোগ্য, এগুলো ক্রান্তীয় ঘূর্ণবাত। ঠিক আছে, আচ্ছা, এরপরে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের আগে জাস্ট আমি একটু তোমাদের বলে দেবো ঘূর্ণবাতের চক্ষু। ঘূর্ণবাতের চক্ষু কি হয় দেখো, এই ছবিটা একটু খেয়াল করো। দেখো যখন প্রচন্ড প্রবল বেগে, যেটা বললাম ঘূর্ণয় আকারে, ঘূর্ণন কেন্দ্র করে ব্যাপক জোরে যখন বায়ু প্রবাহিত হচ্ছে বা ঘুরছে, তো কি হয় মাঝখানে একটা 10 থেকে 20 কিলোমিটার, এই যে অংশটা 10 থেকে 20 কিলোমিটার একটা ব্যাসের আকার তৈরি করে শক্তিশালী ঘূর্ণবাতের কেন্দ্র। এইখানটাতে বায়ু গতিহীন, শান্ত এবং মেঘমুক্ত অবস্থা বিরাজ করে।
এর চারিপাশের অবস্থাটা দেখো, চারিপাশের অবস্থাটা কিন্তু ব্যাপক একটা মানে কি বলবো, প্রবল ঘূর্ণিঝড়ের একটা অশনি সংকেত, এইগুলো আমরা দেখে বুঝতে পারছি। কিন্তু যেহেতু কেন্দ্র, তো কেন্দ্রেটা কিন্তু সেরকমভাবে শান্ত অবস্থা লক্ষ্য করা যায়, সেরকমভাবে প্রচণ্ড রকমভাবে বায়ুর প্রবাহ লক্ষ্য করা যায় না। একেই ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। এরপর রয়েছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। কোথায় দেখা যায়? মধ্য অক্ষাংশ অর্থাৎ 30 থেকে 65 ডিগ্রি নাতিশীতোষ্ণ যে মণ্ডল রয়েছে, এইখানে দুটি ভিন্নধর্মী বিপরীতধর্মী বায়ু অর্থাৎ শীতল ও শুষ্ক মেরু বায়ুপুঞ্জ এবং উষ্ণ ও আর্দ্র পশ্চিমা বায়ু। এটা খেয়াল করো, দেখো এই যে ছবিটায় এই যে লাল রঙের যে অংশটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু গরম বাতাস, আর নীল রঙের যে গরম বাতাসের প্রাচীর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঠান্ডা বাতাস। তাহলে এই যে তোমার উষ্ণ এবং আর্দ্র পশ্চিমা বায়ুপুঞ্জ এবং শীতল ও শুষ্ক বায়ুপুঞ্জ দুটি যখন এখানে মিলন হচ্ছে এবং তরঙ্গের মাধ্যমে একটা আলোড়ন সৃষ্টি করছে, এবং তার প্রভাবে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় তাকে মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত বলা হয়। সারা পৃথিবী জুড়ে দেখো কোথায় কোথায় মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত লক্ষ্য করা যাচ্ছে, যে একটা ঠান্ডা বাতাস আর একটা হচ্ছে গরম বাতাস। ঠিক আছে, এই মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত উদাহরণ হচ্ছে ঘূর্ণবাতের ফাইলিন, হুদহুদ, এগুলো হচ্ছে বঙ্গোপসাগরীয় সাইক্লোন এবং এটা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত নামেই পরিচিত। বোঝা গেল তো? তাহলে এইখান থেকে নির্দিষ্টভাবে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি, বলেছি, এবং আলোচনা করতে করতেও অনেক শর্ট প্রশ্ন, সেই শর্ট প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলেছি কি কিভাবে প্রশ্ন আসতে পারে, কি কিভাবে তার উত্তর দিতে হবে সঠিকভাবে, তাহলে আমরা সঠিক মার্কস পেতে পারি। ঠিক আছে, এইগুলো এখানে আলোচনা করতে হবে, বলতে হবে। তো প্রশ্নগুলো সবাই আশা করি নোট ডাউন করে নিয়েছো। এই প্রশ্নগুলোই সামনে রেখে পরের দিন তোমরা ভালোভাবে তৈরি হয়ে আসবে, আমি তোমাদের এখান থেকে নির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবে। পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা অংশ আলোচনা করবার জন্য। সবাই ভালো থাকবে।